রামকৃষ্ণদেব এবং জগৎজননী মা শারদার চরণে প্রণাম। ঘুরে এলাম কামারপুকুর, জয়রামবাটি ও বিষ্ণুপুর। আপনি এখানেই থাকেন কত বছর? আমরা অনেক বছর, আমরা মায়ের বংশধর, আমরা নাতি সম্প্রদায়। আচ্ছা, আমাদের সব মিশনের মধ্যে বাড়ি ছিল, বেলুর মঠকে আমরা দান করে দিয়েছি। নমস্কার এবং শুভেচ্ছা। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এবার কলকাতার কাছে পেলেই বেরিয়ে পড়লাম ভ্রমণে, এক রাত্রি 2 দিন। কামারপুকুর, জয়রামবাটি ও বিষ্ণুপুরের এক রাত্রি 2 দিনের সফর শুরু করলাম। শ্রীরামপুর স্টেশনে এসে গেলাম। ঘড়িতে এখন 5:49। এখান থেকে আমরা ওইদিকে 4 নম্বর প্ল্যাটফর্মে আরামবাগ লোকাল আসবে। আমরা আপাতত যাচ্ছি আরামবাগ। আরামবাগ থেকে আমরা যাব জয়রামবাটি। শ্রীরামপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে রেল লাইনের পাশেই এই পাইকারি মাছের বাজার। আমরা হাওড়া আরামবাগ লোকাল, যেটা হাওড়া থেকে 5:20 ছেড়েছে, সেটা আমি শ্রীরামপুরে 5:55 ধরলাম। আরামবাগ যাব। ওখান থেকে আসলে আমার এক শুভানুধ্যায়ী, আমি যাচ্ছি শুনে বায়না ধরলেন তিনি আমার সঙ্গে যাবেন এবং গাড়ি নিয়ে উনি আরামবাগ স্টেশনে অপেক্ষা করবেন। এই জন্যই আমরা আরামবাগ লোকাল ধরলাম। আপনারা যারা হাওড়াতে ট্রেন ধরে গোঘাট যাবেন তাদের বলে রাখি, হাওড়া থেকে 4:22 এবং 7:25 সকালের দিকে 2টো ট্রেন। এরপরে গোঘাট লোকাল টাইম কিন্তু 10:35। আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনটা ধরে আপনারা আরামবাগ গেলেও আরামবাগ থেকে আবার একটা গোঘাট লোকাল পাবেন, যেটা তারকেশ্বরে 8:22 ছাড়ে। আরামবাগের টাইম 8:58। আর হাওড়া থেকে যদি তারকেশ্বর বা আরামবাগে অন্য ট্রেন ধরে আসেন তো বাস ধরে যেতে পারবেন। সিঙ্গুরে আসছি, সিঙ্গুরে নতুন কলেজ হয়েছে, বিস্তৃত কলা বাগান এখানে। এখানে নসিবপুর দিয়ালা, নসিবপুর সিঙ্গুর, এই বেল্টে প্রচুর কলা গাছ হয় এখানে। বিশেষত মানে এই হুগলি জেলার ম্যাক্সিমাম কলা গাছটা এখানেই হয়। এই সিঙ্গুরের নাম শুনলেই সেই কাহিনী মনে পড়ে যায়। আপনারা জানেন অনেকে যে জগৎজননী মা শারদা একবার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শরীর খারাপ শুনে কামারপুকুর থেকে আসছিলেন দক্ষিণেশ্বর। সেখানে প্রতিমধ্যে এই সিঙ্গুরের পুরুষোত্তমপুর বলে একটা জায়গা আছে, সেখানে তখনকার ডাকাত একজন বিখ্যাত গগন ডাকাতের খপ্পরে পড়েন। কিন্তু মায়ের মাহাত্ম্য এমন যে গগন ডাকাত শ্রী শ্রী মায়ের মধ্যে শ্রী শ্রী কালী মায়ের রূপ দেখতে পান এবং তিনি আত্মসমর্পণ করেন। সেদিন সেই রাতে ডাকাত মাকে আশ্রয় দিলেন তার বাড়িতে। এইখানে এখন মন্দির গড়ে উঠেছে সিঙ্গুরের ডাকাতকালী মন্দির। সেদিন রাত্রে ডাকাত সর্দার মাকে চাল কলাই ভাজা খেতে দিয়েছিল, তাই এখন এই মন্দিরে এখনই এটাই উপকরণ পুজো। ট্রেন এখন তারকেশ্বরে ঢুকলো। তারকেশ্বরের সঙ্গে জগৎজননী মা শারদার যথেষ্ট সম্পর্ক আছে। এই সেই মন্দির, তারকেশ্বর মন্দির। এই মন্দিরেই 1886 সালে শ্রী রামকৃষ্ণদেবের রোগ নিরাময়ের প্রার্থনায় তিনি মন্দিরে হত্যা দান করেন 3 রাত্রি। কিন্তু মায়ের মুখের কথায় একদিন যায়, 2 দিন যায়, পড়েই আছি, রাতে একটা শব্দ পেয়ে চমকে উঠল। যেমন অনেকগুলো হাঁড়ি সাজানো থাকলে তার উপরে ঘা মেরে কেউ যদি একটা হাঁড়ি ভেঙে দেয়, সেরকম শব্দ। সেই শুনে হঠাৎ মায়ের ঘুম ভাঙলো এবং মায়ের এখানে কিছু জাগতিক উপলব্ধি হয়। তিনি মা সেই রাত্রে তার হত্যা বন্ধ করে বাড়ির পথে রওনা দেন। শতরূপে সারদা এই গ্রন্থে একটি লেখা আছে। তারকেশ্বর পেরিয়ে ট্রেন ছুটেছে আরামবাগের উদ্দেশ্যে। স্টেশনের নাম মায়াপুর, তবে এটা নবদ্বীপের মায়াপুর নয়, এটা তারকেশ্বর থেকে আরামবাগ রাস্তায় পড়ছে, হুগলি জেলার মায়াপুর। সুন্দর স্টেশন। ট্রেন আরামবাগ ঢুকে পড়ল, এবার আমাদের নামার পালা। স্টেশনের পাশে গাড়ি ছিল, উঠে পড়লাম। লোকাল গোঘাট থেকে আসছে। আমরা আরামবাগ থেকে যাব জয়রামবাটি। রাস্তা দেখাচ্ছে 22.6 কিলোমিটার। কামারপুকুরের উপর দিয়েই যাব। তো চলেছি, এই হচ্ছে স্টেশন থেকে আমরা এলাম, এই মেন রাস্তায় পড়লাম। এই রাস্তায় কি বলা হয়, আরামবাগ বাঁকুড়া রোড, তারকেশ্বর বা আরামবাগ থেকে সমস্ত গাড়ি এই রাস্তা থেকেই
সোজা বাঁকুড়া এবং পুরুলিয়া বা মেদিনীপুরও যাচ্ছে। রাস্তা খুব সুন্দর, আমরা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। গোঘাট এসে গেলাম। যারা ট্রেনে গোঘাট পর্যন্ত আসবেন তাদেরকে এই গোঘাট থেকেই কামারপুকুর বা জয়রামবাটি যেতে হবে। যদি কামারপুকুর যান মোটামুটি অমনি গাড়ি পাওয়া যায়, টোটো অটো তো আছেই। মোটামুটি 30 টাকা থেকে 50 টাকা পার হেড সিজন ওয়াইজ নেয় অমনি গাড়িগুলো, 6 জন করে বোধহয় চাপায়। আর টোটো অটো আছে, মোটামুটি 30 টাকা পার হেড ভাড়াতেই হয়ে যায়। গোঘাট থেকে কামারপুকুর 7 কিলোমিটারের মতন। এখন কামারপুকুর চটি দিয়ে যাচ্ছি। যারা গোঘাট থেকে কামারপুকুর যাবেন, মঠে যাবেন আর কি, এই মঠের রাস্তাটা এই ডান দিকে, ওই যেটা মোটর সাইকেল টার্ন নিচ্ছে এই ডান দিকে ঢুকে গেছে, ডান দিকে। আর আমরা যাব বাঁ দিকে কামারপুকুরের মধ্যে দিয়ে, কামারপুকুর চটি তেই চলেছি। মোটামুটি এখান থেকে এই মঠ থেকে, কামারপুকুর মঠ থেকে 6 কিলোমিটার ধরতে পারেন জয়রামবাটি। আর কামারপুকুর গোঘাট থেকে আরও 7 কিলোমিটার। বাঁদিকে আমরা টার্ন নিলাম। এই রাস্তাটাই চলে গেছে জয়রামবাটি। একটা স্কুল, সেন্ট টমাস পাবলিক স্কুল। একটা মন্দির, নরনারায়ণ মন্দির। এই মন্দিরের কথা অনেক শুনেছি আমি, পরে আগে মাকে প্রণাম করে আসি, তারপরে এই মন্দিরে আসবো, আপনাদের এই মন্দিরের কথা বলবো। এখানে বাচ্চাদের নারায়ণ রূপে পুজো করা হয়। নরের মধ্যে নারায়ণের রূপ খোঁজার চেষ্টা। মন্দিরের নাম দেখছি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এই মিশনে কিন্তু দুস্থ অনাথ ছেলেমেয়েরাও থাকে, তাদের সেবার মধ্য দিয়ে ঈশ্বর লাভের চেষ্টা করা হয়। এসে গেলাম মাতৃ মন্দিরে। সরু রাস্তা, দুপাশে। চলে এলাম শ্রী শ্রী মাতৃ মন্দিরে। ডান দিকে এই খড়ের চাল, মায়ের নতুন বাড়ি, সেগুলো পরে বিস্তৃত আসবো। চলে এলাম জগজ্জননী মা শারদার মন্দির, মাতৃ মন্দির। জগজ্জননী মা শারদা যেখানে ভূমিষ্ঠ হয়েছিলেন, তাদের সেই বাড়ির জায়গাতেই এই নতুন মন্দির তৈরি হয়েছে 1923 সালে 19 এপ্রিল, এক অক্ষয় তৃতীয়ার দিন। স্বামী শারদানন্দ মহারাজ এই মন্দির প্রতিষ্ঠা করেন। মাকে প্রণাম জানিয়ে আমরা রাত্রে যেখানে থাকবো চলে গেলাম সারদা ধামে। অনেক ভোরে বাড়ি থেকে বেরোনো হয়েছিল, তাই একটু খিদেও পেয়েছে। চলে এলাম মন্দিরের পাশেই একটা দোকানে গরম গরম কচুরি চা খেতে। গরম গরম কচুরি টিফিন করে আমরা চলেছি সিংহবাহিনী মন্দির দেখতে। আর পুণ্যপুকুরেও যাব। এই যে মায়ের মন্দিরের এই ডান দিক দিয়ে রাস্তা, এখানে পুণ্যপুকুরে সামনে চলেই এলাম। এই সেই মায়ের স্মৃতি বিজড়িত পুণ্যপুকুর। অবশ্যই এখানে দাঁড়িয়ে রোমাঞ্চ লাগছে। মা এখানে এককালে স্নান করতেন। আমরা পরম ভাগ্যবান যে সেই পুকুরের জল আমরা মাথায় নিতে পারছি। এসে গেলাম সিংহবাহিনী মন্দিরের। এই মন্দিরে আসতে পেরে ধন্য মনে করছি। ভিতরে দেখলাম সিংহবাহিনী চণ্ডী ও মহামায়ার মূর্তি, আর পাশে মনসার মূর্তি। এখানে মা শারদা মা যখন ছিলেন জীবিত অবস্থায়, তখন এখানে এসে হত্যা দিয়েছিলেন, জটিল রোগ হয়েছিল। তো সেই থেকে মা সিংহবাহিনী ওই মানে খুব জাগ্রত। এখানে যে মানুষ করে, হ্যাঁ, কৃপা করেন মা। আর এই ভূমি আছে, মাটি, ওই মাটিকেও নিয়ে যদি ইয়ে করে, নিলাম আমরা, হ্যাঁ, ওইটাও রোগ নিরাময় হয়। যে কোনো রোগ মায়ের কাছে মানুষ করলে যে কোনো রোগের সমস্যা হয়, সব কিছু। পণ্ডিত মশাই কিছু না মনে করে আপনার নামটা একটু। আমার নাম প্রশান্ত মুখোপাধ্যায়। আপনি এখানেই থাকেন কত বছর? আমরা অনেক বছর, আমরা মায়ের বংশধর, আমরা নাতি সম্প্রদায় শারদা মায়ের। আচ্ছা, আমাদের সব মিশনের মধ্যে বাড়ি ছিল, বেলুর মঠকে আমরা দান করে দিয়েছি। যেটা আমরা পড়েছি যে মন্দির দান করে দিয়ে এবারে, আর তার বিনিময়ে আমাদেরকে পাশে বেলুর মঠ জায়গা দিয়েছে,
যে তোমরা এখানটা ছেড়ে দিয়ে ওইখানটায় গিয়ে তোমরা বাড়ি। ওখানে আমরা করেছি। আমরা মধ্যস্থানে ছিলাম তো, হ্যাঁ ওই জন্য হ্যাঁ ও না আর আচ্ছা। ওই আপনার নতুন বাড়ি বলে দেখবেন লেখা আছে হ্যাঁ হ্যাঁ কত সাল পর্যন্ত, কত সাল, ওটা এবার জগদ্ধাত্রী পুজো গেছে মায়েদের ভাইদের সংসারে যখন মা ছিলেন, হ্যাঁ হ্যাঁ ওইটা তখন ওখানে লেখা আছে, বুঝলেন। আর তারপরে এখন বর্তমানে জগদ্ধাত্রী পুজোটা নাট মন্দিরে হয়। হ্যাঁ মায়ের। মা বলেছিলেন সেটা কোথায়? সেটা হয়তো মা সারদা ওইখানে পুজো করে, ওটা মা নিজে পুজো করে গেছে, বুঝলে। তো ওই জন্যই ওটা ভক্ত সমাগম খুব বেশি হয় ওইখানে, হ্যাঁ খুব ভক্ত হয় ওই জগদ্ধাত্রী পুজো। যদি কেউ পুজো দিতে চান সিংহবাহিনী মন্দিরতে বেরিয়ে পড়লাম, একটা গলি দিয়ে যাচ্ছি, একটা বাড়িতে দেখলাম ধানের গোলা, এখন দেখা যায় না এটা। তারপর চারদিকটা ঘুরতে বেরোলাম, পেলাম আর একটা মন্দির, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির। এসে গেলাম নরনারায়ণ মন্দির। এই সেই মন্দির, একদিকে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি, আর একদিকে মা সারদার মূর্তি, এবং মাঝখানে দণ্ডায়মান বিবেকানন্দের মূর্তি। এখানে নররূপে বাচ্চাদের পূজা করা হয়। দেখুন এই বাচ্চাকে আনছেন একজন, ওনার আত্মীয় দাদু। প্রতিদিন 10:30, এই সেপ্টেম্বর মাস পর্যন্ত 10:30, আবার অক্টোবর থেকে 10টায় হবে টাইম, এই মন্দিরে পূজা হয়। যে ছেলে পুজো হচ্ছে তার বাবাকে পেলাম, এনারই সন্তান, উনি বাচ্চা। কথা বলে জানলাম ইনি বর্ধমান থেকে এসছেন, তার ছেলেকে নারায়ণ রূপে এখানে পুজো করবেন বলে। পুজো চলছে, দেখতে থাকুন। নরদে নারায়ণের অর্চনা, এখানকার নিত্য সাধনা। মন্দিরে দেবতা আছে কিন্তু পূজা হয় মানুষের। শিবজ্ঞানে জীবসেবার বাস্তব রূপায়ণ। স্বামীজি যে বলেছিলেন শিবজ্ঞানে জীব সেবা, তারই প্রকাশ এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন কর্তৃক পরিচালিত নরনারায়ণ মন্দিরে পূজার আয়োজন চলছে। আর এই মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অনেক শিষ্যদের ছবিও রয়েছে, দেখলাম। নরনারায়ণ মন্দির, এখানে ছোট বাচ্চাকে নারায়ণ রূপে পুজো করা হলো, সেটা দেখিয়ে এখন আমরা বেরিয়ে আসছি। এবার দুপুরে প্রসাদ গ্রহণের সময়। এখানে খাবার দেওয়া হবে, তার প্রস্তুতি চলছে। 11:30 থেকে এখানে প্রসাদ গ্রহণের সময়। যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, প্রস্তুতি চলছে। এই দেখুন বিশাল লাইন, আমরা একটু লাইনে দাঁড়িয়ে পড়েছি। 11:30 বেজে গেছে, লাইন ওই জন্যে ছেড়ে দেওয়া হয়েছে। সবাই গিয়ে লাইনে বসেও পড়েছে অনেকেই, অতএব অসুবিধা নেই, জায়গা প্রচুর আছে, অনেক ভক্তই প্রসাদ পাবেন। মেয়েদের লাইনটা আগে বেরিয়ে যাচ্ছে, ঘন্টার বেজে গেল, দুপুরের প্রসাদ গ্রহণের ঘন্টা। আমরা অবশ্য আগেই লাইনে দাঁড়িয়ে পড়েছি, ঘন্টার জন্য অপেক্ষা করিনি। আমাদের আগেও অনেক লোকই দাঁড়িয়ে পড়েছে, এই লাইনের পিছনে আছি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যারা মাতৃধামে রাত্রিবাস করবেন অর্থাৎ আবাসিক, তারা কিন্তু এই গেট দিয়ে 6 নম্বর গেট দিয়ে যাবেন। আমরা ভুল করে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। যাই হোক, বসে গেছি।
খাবার দিয়ে দেওয়া হয়েছে, আপাতত ডাল পড়েছে, একটা তরকারি পড়েছে এবং ভাত পড়েছে। উচ্চারণ করে আমরা প্রসাদ গ্রহণ করতে শুরু করলাম। এই সেদিন প্রসাদে আরও ছিল পনির তরকারি, চাটনি এবং পরমান্ন। তারপর একটু বিশ্রাম নিয়ে মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম কামারপুকুরের উদ্দেশ্যে। এই আসলে কামারদের পুকুর, যার জন্য এই নাম, এখানকার নাম কামারপুকুর। এই কামারপুকুর ভ্রমণ, জয়রামবাটির বাকি ভ্রমণ, এইসব নিয়ে আমি আসছি পরের পর্বে, দ্বিতীয় পর্বে। এক রাত্রি জয়রামবাটি থেকে কামারপুকুর জয়রামবাটি ঘুরুন 140 টাকা। এবার 140 টাকার হিসেব। ট্রেন ভাড়া 25 দুগুণে 50 টাকা, টোটো বা অমনি ভাড়া গোঘাট থেকে কামারপুকুর 30 টাকা, কামারপুকুর থেকে জয়রামবাটি 20 টাকা, জয়রামবাটি থেকে গোঘাট 40 টাকা, মোট 140 টাকা। আর মঠে আপনারা ইচ্ছে মতন দান করতে পারেন।